আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে অবস্থাতে আছি সেই অবস্থাতে যেন আল্লাহ আমাদেরকে আরো ভালো রাখেন, সেই শুকরিয়া আদায় করে আমরা আজকের ক্লাস আরম্ভ করছি। আমরা গত দুইটা ক্লাসে আমরা ডেটা কমিউনিকেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টার ভিতরে প্রথমে বলেছিলাম দুইটা জিনিস নিয়ে এই চ্যাপ্টারটা, একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন আর একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তারপর ডেটা কমিউনিকেশন সম্পর্কে আমরা গত দুইটা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ অংশের ভিতরে আমরা আছি, সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমে এক এক করে তোমাদেরকে একটা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। আশা রাখি তোমরা জিনিসটা অতি সহজে বুঝতে পারবে। দেখতে পারতেছি আজকের আমাদের বিষয় হলো কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কটার এখানে কিছু মেশিন দেখা যাচ্ছে, কিছু লোক অপারেট করতেছে, নিচে তিনটা লোক কাজ করতেছে। সেগুলা বিশেষ করে দেখা যাচ্ছে আমরা গত ক্লাসের ভিতরে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, অথবা অনেকে বলে ফাইবার অপটিক্যাল। সেই ফাইবার অপটিক্যাল দিয়ে নেটওয়ার্কের সাথে কানেকশন দেওয়া হচ্ছে, এখানে রেডিও ওয়েভের সাথে বিভিন্ন জিনিসের সাথে। আমরা এক এক করে এক জিনিসগুলো দেখতেছি। এই কম্পিউটার চ্যাপ্টারটা শিখলে আমরা কি কি জিনিস শিখতে পারবো এক এক করে আমরা আলোচনা করি। এক নম্বর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা সম্পর্কে জানতে পারবো, তার ব্যবহার কি, তার উদ্দেশ্য কেন এবং কোথায় এটাকে স্থাপন করতে হবে, তার কি সুবিধা কি অসুবিধা, এই সম্পর্কে আমরা জানতে পারবো। দুই নম্বর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের যে প্রকারভেদ আছে, সেই কতটা প্রকারভেদ আছে সেই সম্পর্কে সামান্য কিছু ধারণা লাভ করতে পারবো। তিন নম্বর হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে, অর্থাৎ বাংলাতে বলা হয় মৌলিক উপাদান আছে, এবং সেই মৌলিক উপাদানগুলো কোথায় স্থাপন করতে হবে এবং সেই স্থাপন করলেও হবে না, সেইটার মধ্যে কী কী যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি সম্পর্কে আমরা জানতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে টপোলজি, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিং যে টপোলজি সম্পর্কে আমরা জ্ঞান ধারণা করতে পারবো। তারপরে তার পাশাপাশি আছে 5 নম্বরে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড অর্থ হচ্ছে মেঘ, অর্থাৎ একটা মেঘের আড়ালের ভিতরে যে সব কম্পিউটিং করা হয় তার ইতিহাস কী, তার মডেল কী, তার সুবিধা কী, তার অসুবিধা কী সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। এই হলো আমাদের আজকের আলোচনা। তার প্রথমে আমরা বলতে চাই নেটওয়ার্কটা কি। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে এখানে নিচে একটা কম্পিউটার দেওয়া আছে, যে কম্পিউটার মধ্যখানে আছে সেই কম্পিউটার মধ্যখানটা এটাকে আমরা বলি সার্ভার। এই সার্ভারের থেকে বিভিন্ন অনেকগুলো কম্পিউটার সাথে তার সাথে কানেক্টেড করা আছে। সেই কিভাবে কানেকশন যাচ্ছে, কিভাবে এটার আন্তঃসংযোগ হচ্ছে, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তাহলে এখন প্রথমে বলতে চাই নেটওয়ার্কটা কি। তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে একটা আন্তঃসংযুক্ত ইন্টার কানেক্টেড কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইসের মাধ্যমে খুব সহজে তথ্য বিনিময় করা যায় এবং তার সাথে রিসোর্স শেয়ার করা যায়। তাহলে আমি আবার বলি, কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারের সাথে একটা সংযোগ করা, যেটাকে আমাদের বলা হয় আন্তঃসংযোগ অর্থাৎ ইন্টার কানেকশন। আর এই ইন্টার কানেকশন দিয়ে আমরা বিভিন্ন জিনিস এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ভিতরে আমরা খুব সহজে তথ্যগুলো বিনিময় করতে পারি, সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। এখন আমরা জানবো কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্কের অনেকগুলো প্রকারভেদ আছে, তবে আমরা আজকে আলোচনা করব ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। ভৌগোলিক দিক কিন্তু অ্যাকচুয়ালি আছে 10টা। একটা হচ্ছে উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, ঈশান বায়ু, অগ্নি নৈঋত, ঊর্ধ্ব অধ। তবে আমাদের কম্পিউটারের মধ্যে দিক হচ্ছে 4টা। একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তবে বলতে চাই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই কম্পিউটার নেটওয়ার্কগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটার নাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
যেটাকে আমরা সংক্ষেপে প্যান বলে থাকি। পি হচ্ছে পার্সোনাল, এ মানে এরিয়া, এন মানে নেটওয়ার্ক। অর্থাৎ পার্সোনাল নেটওয়ার্কটা হলো কি জিনিস আমরা পরে একটু আলোচনা করি। 2 নম্বর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাকে সংক্ষেপে ল্যান বলা হয়, LAN, ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। 3 নম্বরটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটাকে সংক্ষেপে বলা হয় ম্যান, M মেট্রো, A এরিয়া, N নেটওয়ার্ক, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 4 নম্বরটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি WAN, 1। এখন এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটাকে কি জিনিস, দেখা যাচ্ছে একটা লোক এখানে দাঁড়ায় আছে, সে কিন্তু একটাই ব্যক্তি। এই একটা ব্যক্তির সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো মোবাইল আছে, কম্পিউটার আছে, তার আশেপাশে চতুর্দিক দিয়ে। সেটা হচ্ছে আমাদের আপাতত বলা যাইতে পার্সোনাল নেটওয়ার্ক। আমরা আরেকদিন বুঝাইতে পারি, যেমন তোমার বাড়িতে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা মনে করো 100 তলা। এই 100 তলার ভিতরে পুরাটা কম্পিউটার দেওয়া আছে, প্রত্যেকটা তালায় তালায় মনে করো 5টা করে কম্পিউটার আছে বা 10টা করে আছে, তাহলে 100 তালাতে 500টা কম্পিউটার আছে। তাহলে এই পুরা বাড়ির ভিতরে যে কম্পিউটারগুলো আছে, সেই কম্পিউটার নিয়ে আমি কাজ করতে চাই, সেটাকে বলা হয় প্যান। এখন আসো লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটা হচ্ছে লোকাল এরিয়া, একটা এলাকা ভিত্তিক। সেই এলাকা ভিত্তিক যদি হয়েছে যে আমাদের ডিএন কলেজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি, দোয়ারনগর স্কুলকে অনেকে সংক্ষেপে ডিএন কলেজ বলে থাকে। এই ডিএন কলেজটা শুধু এখানে একটা কলেজ না, আমাদের এখানে আশেপাশে আরও কয়েকটা কলেজ আছে। তাহলে আমাদের আশেপাশে আছে পাইলট স্কুল অ্যান্ড কলেজ, পাশে আছে গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আপাতত এই 3টা কলেজ নিয়ে যদি আমরা নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে তখন এটাকে প্যান বলা হবে না, একটু দূর দূর আছে, এই জন্য এটাকে বলা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে মিনিমাম বলা যায় 1 কিলোর ভিতরে, 1 কিলোমিটারের ভিতরে যদি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে বা কয়েকটা বাড়ির সাথে অথবা কয়েকটা গ্রামের সাথে করা যায়, তাহলে এটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন আমাদের ডিশের লাইনটা হচ্ছে এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন বলা হয় বিশেষ করে শহর এলাকার ভিতরে, পুরো একটা শহরটাকে বলা হয় মেট্রোপলিটন। আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে পুরো একটা থানা অর্থাৎ পুরো একটা উপজেলাকে আমরা ম্যান বলে থাকি। অর্থাৎ পুরো উপজেলার ভিতরে যতগুলো কলেজ আছে, যতগুলো প্রতিষ্ঠান, যতগুলো অফিস আছে, সবগুলো অফিসের সাথে আমরা নেটওয়ার্কের সিস্টেমটা করে থাকি, তখন এটাকে ম্যান বলা যাবে, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ল্যানের সমষ্টি, ছবিতে দেখতে পারতেছ এখানে 5টা ল্যান আছে, বোঝানোর জন্য বলা হলো। তাহলে এই এরিয়াতে একটা ল্যান, আবার অন্য একটা ল্যান, আর একটা ল্যান, অর্থাৎ পুরা নবাবগঞ্জ থানাটাই ধরতে পারো, কয়েকটা এরিয়া ভাগ করে দিয়া এই পুরাটা এলাকাটাকে বলা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ পুরো একটা শহর অথবা পুরো একটা থানা, পুরো একটা উপজেলা এমন হইতে পারে। তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সেই ওয়াইড এরিয়া ওয়াইড হচ্ছে প্রশস্ত, সেই প্রশস্ত বলতে বোঝানো আপাতত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এইটাকে বলা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর আমাদের বাংলাদেশের সাথে চিন্তা করতে চাও, তাহলে নবাবগঞ্জের সাথে দোহারের সাথে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের সাথে আসবে নবাবগঞ্জের সাথে চলে যাবে মানিকগঞ্জে চলে যাবে গা চিটাগাং, হ্যাঁ, তারপর চিটাগাং থেকে চলে যাবে গা ক্যালকাটাতে চলে যাবে চীনে। অর্থাৎ এভাবে আস্তে আস্তে বাড়তে যদি সমস্ত পৃথিবী নিয়ে নেটওয়ার্ক তৈরি করা চায়, তাহলে সেটাকে বলা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ বুঝতে পারছি কতগুলো ম্যানের সমষ্টি অথবা কতগুলো ল্যানের সমষ্টি, সবগুলো মিলেই হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আমরা এই পর্যন্ত শিখলাম 4টা এরিয়া। সেটা হচ্ছে একটা হচ্ছে প্যান, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, আর একটা হচ্ছে ওয়ান। এখন এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সুবিধা, হ্যাঁ, সারা পৃথিবী মিলে যে ঘটনা ঘটবে, সারা পৃথিবীর সব কম্পিউটারের সাথে কানেক্টেড করলেই তখন এটাকে কি বলা হবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আসো এই নেটওয়ার্কগুলোকে কিভাবে সংযোগ করা হয়। এই সংযোগ করাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার। অর্থাৎ একটা সার্ভার, একটা নির্দিষ্ট একটা কম্পিউটার থাকবে, একটা বড় একটা কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারের সাথে এটা ম্যানের সাথেও কানেক্টেড থাকতে পারে, ল্যানের সাথেও কানেক্টেড থাকতে পারে, প্যানের সাথেও কানেক্টেড থাকতে পারে, ওয়ানের সাথেও কানেক্টেড থাকবে। যখন সব কম্পিউটারের সাথে যখনই কানেক্টেড থাকবে, তখন সেই কম্পিউটারগুলোকে সার্ভারটাকে বলা হবে ক্লায়েন্ট সার্ভার। মোটামুটি বোঝা গেছে বোধহয়। এখন আমরা
এই ক্লায়েন্ট সার্ভারের সাথে আমরা আপাতত কানেকশন করার জন্য আমাদের একটা যন্ত্র লাগবে। সেই যন্ত্রটার নাম হচ্ছে আমাদের মডেম। মডেম মডেমের বাংলাও কিন্তু মডেম। এখানে দেখা যাচ্ছে MODEM, মডেম। এই মডেমের একটা এব্রিভিয়েশন আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা এব্রিভিয়েশন, তার পূর্ণরূপটা হচ্ছে এম ও দ্বারা হচ্ছে মডুলেটর, আর ড্যাম মানে ডিমডুলেটর, অর্থাৎ ডিজিটালকে অ্যানালগ করা আর অ্যানালগ করে ডিজিটাল করা। এই কাজটা যেই যন্ত্রটা করে থাকে সেই যন্ত্রটাকে বলা হয় মডেম। তাহলে আমরা মডেম কাকে বলে, পরীক্ষাতে যদি আসে আমরা বলতে পারবো মডেম শব্দটি মডুলেটর ও ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অন্যভাবে বলতে পারো ডিজিটালকে অ্যানালগ করা এবং পরবর্তীতে অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করা যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটাকে মডেম বলা হয়। এই মডেমটা কিন্তু দুই প্রকার হয়ে থাকে। মডেমটা কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল মডেম, যেই জিনিসটা হলো আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড করা থাকে, সংযোগ করা থাকে, এটাকে কোনো চেঞ্জ করা যায় না, অর্থাৎ এটাকে বলা ইন্টারনাল মডেম। হ্যাঁ, আর আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনের ভিতরেও কিন্তু একটা মডেম থাকে, সেটা ইন্টারনাল। এখন এই ইন্টারনাল মডেম পাশাপাশি আরেকটা মডেম আছে এক্সটার্নাল, যেটা আমার পকেটে থাকতে পারে, আমি আর অন্য যে কোনো স্থানে আমি এটা নিয়ে কাজ করতে পারি, সেটাকে বলা হবে এক্সটার্নাল মডেম। তাহলে মডেম হচ্ছে দুই প্রকার। পরীক্ষা যদি এমসিকিউতে যদি পরীক্ষাতে একটা প্রশ্ন যদি আসে মডেম কয় প্রকার, তাহলে আমরা বলে দেব মডেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল মডেম, যা কম্পিউটার সাথে অথবা মোবাইলের সাথে কানেক্টেড করা থাকে, কোনো পরিবর্তন করা যায় না, কোনো জায়গাতে নেওয়া যায় না, মানে তাকে বিচ্ছিন্ন করা যায় না, তাকে বলা হবে ইন্টারনাল মডেম। আর যেই মডেমটা আমাদের যে কোনো মুহূর্তে পকেটে নিয়ে ঘোরা যায়, তাকে মোবাইলের সাথে কানেক্টেড করা যায়, কম্পিউটারের সাথে কানেক্টেড করে অন্য কাজ করা যায়, সেগুলোকে বলা হবে এক্সটার্নাল মডেম। তাহলে এই মডেমগুলোর সাথে বর্তমানে আরও একটা যন্ত্র আবিষ্কৃত হয়েছে, যেটা আমরা সহজে মানে কানেকশান দিতে পারি, এটাকে আমরা রাউটার বলে থাকি। রাউটারের ভিতরে আমাদের একটা ছবি দেওয়া আছে, দেখতে দেখা যায় একটা মেশিন, এটা একটা মেশিন। এই মেশিনের মধ্যে মিনিমাম দুইটা টাওয়ার থাকে। হ্যাঁ, এই দুইটা বা তিনটা টাওয়ার থাকে। এই টাওয়ারগুলা আমাদের আশেপাশে যেসব টাওয়ারগুলো আছে অথবা স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের সাথে কানেক্টেড করার জন্য এই টাওয়ারগুলো সংযুক্ত করা থাকে। এটা একটা যন্ত্র। তাহলে আমাদের পরীক্ষাতে যদি আসে রাউটারটা কি, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো রাউটারটা হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস, যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটার ডেটা প্যাকেট পৌঁছে দিতে পারে। আমি আবার বলি থাকি, রাউটারটা একটা যন্ত্র, এটাকে অনেকে পোস্টম্যান বলে থাকে। যেমন চিঠিপত্র নেওয়ার জন্য আমাদের পোস্ট অফিসের ভিতরে একজন পোস্টম্যান আছে, এই ঠিক তেমনিভাবে আমাদের কম্পিউটারের বা মোবাইলের ডেটাগুলোকে এক জায়গাতে আরেক জায়গাতে ট্রান্সফার করার জন্য একজন পোস্টম্যানের দরকার, এবং সে এত দ্রুত কাজ করতে পারে, সে দ্রুত কাজ করে, সেই পোস্টম্যানটাই হচ্ছে আমাদের রাউটার। তাহলে পরীক্ষা যদি আসে রাউটারটা কি, এই কথাগুলো না বলে আমরা বইয়ের ভাষায় কথা বলবো। রাউটার হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস, যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার, অর্থাৎ যেখানে আমি কাজ করতেছি সেটা হচ্ছে উৎস, আর যার কাছে আমি এটা পাঠাবো, যার সাথে আমি কথা বলতে পারি, ইমেল পাঠাইতে পারি, SMS পাঠাইতে পারি, সে হচ্ছে গন্তব্য। এই যে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দিতে পারি। প্যাকেট বলা হয় যে আমি আসলে কারোর সাথে কথা যদি বলি, কেমন আছো, আমরা শুধু এতটুকু বলি না, তার পাশাপাশি আমরা অন্যান্য কথাগুলোও বলে থাকি। সেই কথাগুলোকে আমাদের বলা হয় প্যাকেট। তাহলে রাউটার কাহাকে বলে? তাহলে রাউটার হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস, যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দিতে পারে, তাকে বলা হয় রাউটার। এখন আমরা আলোচনা করব নেটওয়ার্ক টপোলজি। তাহলে টপোলজি হলো, আমরা বলতে পারি টপোলজিটা হলো অনেকগুলা কম্পিউটার একসাথে সেটিং করার পরে সেটিংটা কিভাবে হবে, এই সেটিংটাকে অ্যাকচুয়ালি বলা হয় টপোলজি। তাহলে আমরা পরীক্ষা যদি আসে নেটওয়ার্ক টপোলজি কি, তাহলে আমরা বইয়ের ভাষায় কথা বলতে পারি একটা নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস, যা কম্পোনেন্ট যেমন কেবল, পিসি মানে পার্সোনাল কম্পিউটার, রাউটার ইত্যাদি, যেভাবে নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে বলা হয় টপোলজি।
আবার বলি, নেটওয়ার্ক টপোলজি হচ্ছে এমন একটা অবস্থা, অনেকগুলো কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারগুলো কীভাবে সাজানো যাবে, সেই সাজানোর যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। এই কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। কম্পিউটার টপোলজি কয় প্রকার বললাম? আমাদের 6 প্রকার। এর ভিতরে প্রথম যে টপোলজিটা আছে সেটাকে বলা আমাদের বাস টপোলজি, দ্বিতীয় টপোলজিটা হচ্ছে রিং টপোলজি, তৃতীয় টপোলজি হচ্ছে স্টার টপোলজি, 4 নম্বর হচ্ছে ট্রি টপোলজি, 5 নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজি, 6 নম্বর হচ্ছে মেশ টপোলজি। তাহলে একটা হচ্ছে বাস, অর্থাৎ বাস লাইনের মতো, যেখানে একটা বাস লাইন থাকে, সে বাস লাইনের ডাইন দিক থেকে একটা গাড়ি আসে, বাম দিক থেকে, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে যাওয়ার, একটা হচ্ছে আসা। এই লাইনের ভিতরে এটাকে বলা হয় বাস টপোলজি। আমরা কিছুক্ষণ পরে ছবির আকার আমরা দেখব। আর রিং টপোলজি বলতে বোঝানো হচ্ছে একটা রিং মানে একটা আংটির ভিতরে, একটা গোলাকার চক্রর ভিতরে এটাকে কম্পিউটারগুলো সাজানো হয়, এই জন্য এটাকে বলা হয় রিং টপোলজি। আরেকটা হচ্ছে তারার মতন দেখা যায়, এই যে আকাশে যে তারা আছে তারার মতন সাজানো যায়, এগুলাকে বলা হয় স্টার টপোলজি। আর একটা হচ্ছে ট্রি টপোলজি, অর্থাৎ গাছের শাখা প্রশাখার মতন ছড়াই ছিটিয়ে থাকবে, সেটাকে বলা হয় ট্রি টপোলজি। আর হচ্ছে হাইব্রিড টপোলজি। আসলে হাইব্রিড টপোলজি আসলে কিছু না, উপরে যে 4টা টপোলজির ভিতরে এই 4টা একসাথে যদি থাকে, অথবা 3টে একসাথে থাকে, অথবা 2টা যদি একসাথে যদি থাকে, তখন সেটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। অর্থাৎ একের অধিক টপোলজি একসাথে মিলে যদি কাজ করা যদি যায়, বা এগুলাকে সাজানো করা যদি যায়, তখন এগুলাকে বলা হবে হাইব্রিড টপোলজি। আর ম্যাশ টপোলজিটা হলো যে একটা সিকোয়েন্স অনুযায়ী তাকে সাজানো, যেমন 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আসবে, 3-এর পরে 4 আসবে, 4-এর পরে 5 আসবে, এইভাবে যদি যায় সেটাকে বলা হবে ম্যাশ টপোলজি। এমন হইতে পারে 1-এর পরে 10, 10-এর পরে 50, 50-এর পরে 100, 100-এর পরে 395, 395-এর পরে হচ্ছে 413। অর্থাৎ নিচের দিকে যাওয়া যাবে না, একটা সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা সাজানো যাবে, তখন সেগুলোকে বলা হয় ম্যাশ টপোলজি। তাহলে আমরা কয়টা টপোলজি শিখলাম? 6টা টপোলজি। একটা হলো বাস টপোলজি, একটা হচ্ছে রিং টপোলজি, একটা হচ্ছে স্টার টপোলজি, একটা হচ্ছে ট্রি টপোলজি, আর একটা হচ্ছে হাইব্রিড টপোলজি, আর একটা হচ্ছে ম্যাশ টপোলজি। এখন আমরা এই ছবিগুলোকে আমরা একসাথে একটা ছবি আকার আমরা দেখতে দেখা যায়। দেখো, বাস টপোলজির মধ্যে নিচে 3টা কম্পিউটার আছে, মনে করো উপরে 2টা কম্পিউটার, মাঝে যে একটা তার দেখা যাচ্ছে, এটা একটা বাসের লাইনের মতো। তাহলে বাসের ডাইন পাশে বাম পাশে দেখা যায় 3টা কম্পিউটার আর উপরে 2টা কম্পিউটার। এরকম যদি ছবি যদি থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বাস টপোলজি। তারপর দেখা যায় তার লেখা আছে স্টার টপোলজি, ছবি দেখে বোঝা যায় মধ্যে একটা কম্পিউটার আছে, তার চতুর্দিকে অনেকগুলো কম্পিউটার সাথে একটা রিংয়ের মতো একটা বলয় সৃষ্টি করে রাখছে, এটাকে বলা হবে স্টার টপোলজি। আর হচ্ছে নিচে দেখো রিং টপোলজি, একটা আংটির মতো দেখা যায়, যদি এটা আংটির মতো দেখা যায় না, সম্ভব হচ্ছে না, গোলাকার থাকবে, সেটাকে বলা হবে রিং টপোলজি। তারপর দেখা যাচ্ছে ম্যাশ টপোলজি। দেখো, এটা সবার সাথে স্টারের মতন দেখা যায়, কিন্তু একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড, সিকোয়েন্স করা। তুমি যেভাবে যাবা না, যেভাবে যদি যাও, তাহলে ডান দিকে যদি বাম দিকে যে ঘড়ির কাঁটার মতন যদি যাও, যাকে ক্লক ওয়াইজ বলা হয়, সেই ক্লক ওয়াইজ যদি যাও, 1 2 3 4 5 যদি তাও হইতে পারে, অথবা 1 5 4 3 2, তাহলে তাও হইতে পারে। তাহলে এটাকে সিকোয়েন্স বলা হয়। আর হচ্ছে ট্রি টপোলজি, গাছের মতন দেখা যায়। দেখো, একটা গাছ আছে, তার থেকে 2টা শাখা, ওই 2টা শাখা থেকে আবার 3টা করে শাখা দেওয়া আছে, এইভাবে আস্তে আস্তে যদি যায়, সেটাকে বলা হবে ট্রি টপোলজি। এরকম ছবি। আর হচ্ছে হাইব্রিডের মধ্যে দেখা যাচ্ছে ট্রি টপোলজি আছে, স্টার টপোলজি আছে, রিং টপোলজি আছে, অনেকগুলো টপোলজি মিলেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। এখন আমরা এই টপোলজিগুলোকে এতক্ষণ যেভাবে কথাগুলো বললাম, এখন আমরা এগুলোকে বইয়ের আকারে অথবা ছবি আকারে আমরা এগুলাকে আলোচনা করি। দেখো, ডাইন পাশে ছবিটা দেওয়া আছে, এখানে একটা নীল কালারের একটা ছবি মানে লাইন দেওয়া আছে, তার এদিকে ওইদিকে 3টা কম্পিউটার দেওয়া আছে, এক পাশে একটা সার্ভারও দেওয়া আছে। তাহলে এক কম্পিউটারতে আরেকটা কম্পিউটারে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, এগুলো আমরা দেখা যাচ্ছে ছবি দেখে বোঝা যায়। আর পরীক্ষা যদি আমাদের যদি সৃজনশীলে যদি কয়ের প্রশ্ন যদি আসে বাস টপোলজি কাহাকে বলে, তাহলে আমরা বই ভাষায় কথা বলে নেব যে টপোলজি একটি মূল তারের সাথে সবগুলা ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তাকে বলা হয় বাস টপোলজি। তারপরে আসলো আমাদের রিং টপোলজি। ছবি দেখতে দেবো যে একটা রিংয়ের ভিতরে কম্পিউটারগুলো কানেক্টেড করা আছে। তাহলে ছবি দেখে কিন্তু আমরা উদ্দীপকে যদি এরকম ছবি যদি দেখি, তাহলে আমরা বলে দেব উদ্দীপকের প্রথম ছবিটা যদি বাসের মতো দেখা যায়, তাহলে বলে বাস টপোলজি।
তার দ্বিতীয় ছবিটা দেওয়া থাকবে, এরকম একটা ছবি দেওয়া যদি থাকে তাহলে বুঝে না দ্বিতীয় ছবিটা হচ্ছে একটা রিং টোপোলজি। তাহলে রিং টোপোলজি কাহাকে বলা হয়, বাস টোপোলজি কাহাকে বলে, শুধু ডেফিনিশনগুলা তোমার নিজের ভাষা কিছু লিখে দিয়ে আসলে তোমাকে পরীক্ষক মোটামুটি বলা যায় 100% নাম্বার দিতে পারে, আর নাও যদি দেয় কমপক্ষে 80% নাম্বার, A+ নাম্বার দিয়ে আসবে। তাহলে আমরা রিং টোপোলজি কাহাকে বলে একটু জেনে নেই। রিং টোপোলজি হলো এমন একটা টোপোলজি যেখানে একটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, একটা রিংয়ের বলের মতো সৃষ্টি করে থাকে। সেই কম্পিউটার যদি কানেক্টেড করা যদি থাকে তখন আমরা তাকে বলে দেব এটা রিং টোপোলজি। তারপরে আসো আমাদের স্টার টোপোলজি। স্টার মানে দেখতে যায় তারার মতন থাকবে, হ্যাঁ তারা, যেমন একটা চাঁদ থাকে, চাঁদের চতুর্দিকে কিন্তু তারা থাকে, তারা থাকে অনেকগুলো, চাঁদ থাকে কিন্তু একটা। আমাদের ছবিতে দেখা যায় মধ্যেই যে চাঁদরা আছে এটাকে আমরা কম্পিউটার ভাষায় বলে থাকি সার্ভার। এই সার্ভারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো একটা তারার মতন করে যদি তার যদি বলয় সৃষ্টি করে যদি রাখে তখন এটাকে আমরা রিং টোপোলজি না বলে আমরা স্টার টোপোলজি বলবো। রিং হচ্ছে কানেক্টেড করা থাকবে, একটা তার একটা রিংয়ের মধ্যে থাকবে, রিংয়ের ভিতরে থাকবে, কিন্তু এখানে দেখতে দেওয়া যায় এখানে কিন্তু রিং না, হ্যাঁ একটা সার্ভার দেওয়া আছে তার সাথে কিন্তু কানেক্টেড করা আছে। হ্যাঁ যেমন আমরা এখানে যদি বলি যে কাশিমপুর একটা একটা স্টেশন আছে, সেই স্টেশনটা হচ্ছে ডিসেল লাইনের মেন অফিস। সেই মেন অফিস থেকে মনে করো বাগমারা গেছে, সেই অফিস থেকে কিছু যন্ত্রাইল গেছে, তার থেকে শমশাবাদ আসছে, ওখান থেকে মাঝিরকান্দা গেছে। তাহলে এইভাবে যদি টপোলজি সাজানো যদি হয় তখন সেই টপোলজিটাকে আমরা বলবো স্টার টপোলজি, অর্থাৎ তারার মতন দেখা যাবে, নট রিং। রিং হচ্ছে একটা বলার মতন থাকবে, একটা বৃত্তের মতন থাকবে, এটা কিন্তু বৃত্তের মতন না, প্রায় কাছাকাছি। এই জন্য এটাকে আমরা রিং টোপোলজি না বলে স্টার টোপোলজি বলে থাকবো। তাহলে স্টার টোপোলজি কাকে বলে, বইয়ের ভাষায় বলবো যেই টোপোলজি একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টোপোলজি বলা হয়। তারপরে আছে আমাদের ট্রি টোপোলজি, এটাকে আমরা গাছ টোপোলজি, ট্রি মানে গাছ, হ্যাঁ গাছের মতো দেখা যাবে, একটা মেন গাছ আছে, তার শাখা 2টা বাড়ছে বা 3টা শাখা আছে, ওর সাথে পাতা আছে, ডালা আছে, তারপর কিছু ফল আছে, এরকমভাবে যদি তোমার বাড়িতে বা একটা অফিসের মধ্যে কম্পিউটারগুলো সাজানো যদি যায় তখন সেই টপোলজিটাকে আমরা বলবো ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজি কাকে একটু জেনে নিই। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তাকে কি বলা হয়, ট্রি টপোলজি। এখন আসো আমাদের হাইব্রিড টপোলজি। আমরা আগে বলেছি হাইব্রিড হলো যে 4টা টপোলজি আছে, 4টা টপোলজির মধ্যে যে কোনো 2টা অথবা 3টা অথবা 4টা, হ্যাঁ অর্থাৎ একের অধিক যদি টপোলজি তার সাথে মিলিত হয়ে যদি কোনো নেটওয়ার্ক বা তৈরি করে যদি থাকে তখন সেই টপোলজিগুলোকে বলা হবে হাইব্রিড টপোলজি। যেমন রিংয়ের সাথে স্টার হইল, স্টারের সাথে ট্রি হইল, ট্রির সাথে বাস হইল, অথবা সবগুলো মিলে হইল, তখন এগুলাকে বলা হবে হাইব্রিড টপোলজি। তাহলে হাইব্রিড টপোলজি কাকে বলা হয়, তাহলে বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সময় গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এই ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা হয়, কারণ ইন্টারনেটের সাথে অভিহিত করে বাংলাদেশের এক ধরনের কম্পিউটার, ইন্ডিয়াতে দেখা যায় আরেক ধরনের কম্পিউটার, এটার সাথে কানেক্টেড করা যদি থাকে তখন এটাকে বলা হবে আমাদের হাইব্রিড টপোলজি। একটা হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি আমরা আগে বলেছি এটা একটা সিকোয়েন্স, অর্থাৎ 1-এর পরে 2 হবে, 2-এর পরে 3 আসবে, 3-এর পরে যাবে, অর্থাৎ বাড়তেই থাকবে অথবা কমতেই থাকবে, অর্থাৎ ক্লক ওয়াইজ হইতেও পারে অথবা এন্টি ক্লক হইতে পারে, ঘড়ির কাঁটার মতন হইতে পারে অথবা ঘড়ির কাঁটা উল্টা মতন হইতে পারে, তখন সেটাকে বলা হবে ম্যাশ টপোলজি। তাহলে আমরা বইয়ের ভাষায় কথা বলে থাকি যদি কোনো নেটওয়ার্ক ডিভাইসে বা পিসির মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় ম্যাশ টপোলজি। অধিকাংশ ম্যাশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের ম্যাশ নেটওয়ার্ক নয়, এরা আসলে বেসিক্যালি তাদেরকে হাইব্রিড ম্যাশ নেটওয়ার্ক বলা হয়। এখন আমরা এতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক সম্বন্ধে যে আলোচনা করলাম, এখন আমরা একটা মূল্যায়ন করে থাকি। আমরা এখানে পরীক্ষাতে উদ্দীপক যদি থাকে, দেখো কয়েকটা ছবি দেওয়া আছে, এই ছবি থেকে দেখো চিত্র নম্বর 1টা কি পরীক্ষাতে উদ্দীপকটা এইভাবে দেওয়া থাকবে, চিত্র নম্বর 1, চিত্র নম্বর 2, চিত্র নম্বর 3 এমন লেখা থাকবে। হ্যাঁ পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে স্টার টপোলজি উদ্দীপকের চিত্র নম্বর 1টা কি বোঝানো হয়, তাহলে আমরা দেখে বুঝবো যে উদ্দীপক চিত্রটা একটা স্টার টপোলজিকে নির্দেশ করা হয়। 2 নম্বর ছবিটা হচ্ছে একটা বাস টপোলজি, একটা বাসের লাইন আছে, হয়তো বা একটা লম্বা হইতে পারে, উপর নিচে হইতে পারে, এটা একটা বাস টপোলজি। 3 নম্বর ছবি হচ্ছে একটা ম্যাশ টপোলজি,
কারণ দেখা যায় এখানে কিনা স্টারও দেখা যায়, তারপরে লেখা যায় কিনা বলে পাসও দেখা যায়, মানে অর্থাৎ সিকোয়েন্স ভাবে C1 থেকে C2 C3 গেল, অর্থাৎ আমি যদি বলি C1 থেকে C4 গেছে, C4 থেকে C3 গেছে, C3 থেকে আবার C1 আসছে, C1 থেকে C গেছে, এই সিকোয়েন্স একটার পর একটা পরে ঘুরে ঘুরে যাবে, তখন সেগুলোকে বলা হবে ম্যাচ টপোলজি। তাহলে উদ্দীপকের ছবিগুলো দেখে কিন্তু আমরা তার উত্তরগুলো আমরা ইনশাল্লাহ দিতে পারবো। তারপরে এখানে আরো কয়েকটা ছবি দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে, একটা ছবি দেওয়া আছে, যদিও চিত্র নম্বর 7 এখানে চাইল্ড হওয়ার দরকার ছিল, সেখানে আমরা বোঝানোর জন্য তোমাকে বলেছি। তাহলে এখানে দেখো আরেকটা ছবি দেওয়া আছে, আর একটা ছবি দেওয়া আছে। বলো এখন তোমাদের কি এখানে ছবিগুলো দেওয়া আছে? হয়তো কেউ বলতে পারবো, আমি এখানে বলে দিচ্ছি। দেখো চিত্র নম্বর 7 দেওয়া আছে, এটাকে ট্রি টোপোলজি বলা হয়। গাছ আছে, গাছের থেকে কিন্তু শাখা পোশাক বের হয়ে গেছে গা। হ্যাঁ, 8 নম্বর ছবিতে আমরা যে আগে আলোচনা করেছিলাম সেও দেখা যাচ্ছে যে এখানে স্টার টোপোলজি আছে, যদিও এখানে 3 আর 4টাকে যদি বাদ দেওয়া যদি যায়, তাহলে মধ্যে যে কানেকশনটা ছুটে দিলে তাহলে এটা কিন্তু একটা স্টার টোপোলজি। কিন্তু যদি এই ছবিটা দেওয়া যদি থাকে, তাহলে চিত্র নম্বর 8টা এটা কিন্তু একটা হাইব্রিড বলা যাবে, কারণ এখানে একটা সিকোয়েন্স আছে। আবার যদি 3 নম্বর 4 যদি বাদ দেওয়া যদি যায়, তাহলে এটাকে স্টার টোপোলজি বলা যেতে পারে। আর চিত্র নম্বর 9 3 আর 4 যদি বাদ দেওয়া যদি যায়, তাহলে এটাকে বলা হবে একটা রিং টোপোলজি। তাহলে এখান থেকে আমরা সবগুলো টপোলজি মোটামুটি আমরা শিখতে পারলাম। এখন আসলে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড তো মেঘ, অর্থাৎ মেঘের মতো একটা মেঘের দেখতে দেখা যায় আকাশের মধ্যে মেঘ আছে, এই মেঘের ভিতরে অনেকগুলো কম্পিউটার, অর্থাৎ সারা পৃথিবীর কিছু অংশ, সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে করা হবে না, একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে তোমাকে এগুলা কাজ করতে হবে, তখন সেটাকে বলা হবে ক্লাউড কম্পিউটিং। তাহলে আমরা বইয়ের ভাষায় একটা কথা বলে থাকি, ইন্টারনেট নির্ভর কম্পিউটার হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তা ক্লাউড কম্পিউটিং যেমন এমন একটা কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হয়। এতে ওয়েবে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসাবে, অথবা বাংলাতে বলা হয় মক্কেল হিসেবে বিবেচনা করা যেতে পারে। যেমন আমরা ব্যাংকে যাই, ব্যাংকে গেলে দেখা যায় এখানে আমি এক জায়গাতে আমি টাকা উঠাবো, দেখা গেল ওই লাইনে ভিড় আছে, আরেকটা লাইনের মধ্যে একটু কম আছে, আরেকটা লাইন এক লাইনের মধ্যে একটা মহিলা দেওয়া আছে। তাহলে আমরা দেখা যায় মহিলার পাশে যাওয়াটা ঠিক না, তবুও আমার একটু তাড়াতাড়ি যাইতে দেখে মহিলাকে বললাম যে আপা আপনার সাথে একটু আমি পিছনে দাঁড়াই, আমার একটু টাকা দরকার আছে। তাহলে যে কোনো একটা কম্পিউটার মধ্যে তুমি চেকটা জমা দিলেই দেখা যাবে এই ক্লাউডের মতো তোমাকে সে সেবা দিয়ে আসতে পারে। এর জন্য তুমি হইলা ওই কম্পিউটারের ক্লায়েন্ট। তাহলে কম্পিউটার কাহাকে বলা হয়? যে ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে যদি তার সম্পর্ক স্থাপন করা যদি যায়, তখন সেটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তাহলে আমরা এখন এই জিনিসগুলো যা কিছু শিখলাম, এখন আমার বাড়ির কাজটা কি? বাড়ির কাজটা হচ্ছে আমি আজকে বাড়িতে গিয়ে আবার বই দেখে থেকে আমি শিখবো যে কম্পিউটার নেটওয়ার্ক কাহাকে বলা হয়, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার কি, কম্পিউটার নেটওয়ার্ক করার জন্য কি কি উপাদান প্রয়োজন লাগে, সেই জিনিসগুলো আমাদের শিখব। 2 নম্বরে সেই কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী তাও আমরা জানবো, সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবো। এরপরে এখানে পরীক্ষাতে আসতে পারে ল্যান কাহাকে বলা হয়, মেন কাহাকে বলা হয়, প্যান কাহাকে বলা হয়, ওয়ান কাহাকে বলা হয়, এবং তাদের মধ্যে সুবিধা কী, তাদের মধ্যে অসুবিধা কী, এগুলো আমরা বই থেকে মোটামুটি শিখে নেব। এরপর আবার একটা আসতে পারে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি, সেই টপোলজি কত ভাগে ভাগ করা হয়েছে, তাদের মধ্যে কি সুবিধা কি অসুবিধা, হ্যাঁ সেই সম্পর্কে আলোচনা করা যাবে, সেগুলো আমরা শিখে নেব। তাহলে এতক্ষণ তোমরা আমার সাথে ছিলা, আমার ক্লাসগুলা শুনলা, আমার কথাগুলো শুনলা, সে বাসায় গিয়া বাসায় তোমাদের বই দেখে দেখে তুমি এগুলা মুখস্থ করলা। তাহলে যদি মুখস্থ যদি করো, তাহলে দেখা গেলে আমাদের এই ক্লাসটা সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তোমরা করোনা ভাইরাসের কারণে ঘরের মধ্যে বসে বসে আমাদের কথাগুলো শুনো, তারপরে তোমরা এগুলা মুখস্থ করো। আল্লাহ তোমাদেরকে আরো বড় করুক। হ্যাঁ, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।